এই অনুপাত বিশ্লেষণ তোমরা এইচএসসি তে হুবহু করছিলা কেমন? এখন একটু বড় হইছো না, তাহলে কিছু সূত্র বাড়বে, এটাই স্বাভাবিক। আচ্ছা, অনেকটা 80% একই ধরো, এক দুইটা সূত্র বেশি আর কি। আচ্ছা দেন তাহলে শুরু করি। আরো কমছে মনে হয় রিফাত। কমছে? মানে আপনার কথা হচ্ছে আরো হ্যাঁ। সূত্র কমে গেছে? আচ্ছা তাহলে তো আরো ভালো। মানে নতুন কয়েকটা অনুপাতের সূত্র পাইতে পারেন আর কি, এটা বলতেছে। আচ্ছা দেন আমরা শুরু করি। এটা একদম হুবহু এইচএস এর মতো আমাদের একটা আর্থিক বিবরণী দিয়ে রাখছে। এক পাশ হচ্ছে সম্পত্তি পাশ, আরেক পাশ হচ্ছে দায়ের পাশ, কেমন? আচ্ছা, সম্পত্তি পাশে আমাদের বিভিন্ন ধরনের সম্পদ দিছে, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ। দায়ের পাশেও সেম, আমাদের দায় ও মালিকানা সত্ত্ব দিছে। এখন আগে আমরা সূত্র করতাম বাংলাতে, এখন ইংরেজিতে, এটা আর কি। কারেন্ট অ্যান্ড কুইক রেশিও, আমরা যেটাকে চলতি অনুপাত বলতাম, ওরা ওটাকে কারেন্ট রেশিও বলতেছে, কেমন? আর কুইক রেশিও হচ্ছে তরল অনুপাত বা তড়িৎ অনুপাত বা অগ্নি পরীক্ষা অনুপাত আমরা যেটাকে বলতাম আর কি। বাংলাতে অনেক নাম ছিল, ইংরেজিতে নাম একটা, কুইক রেশিও। আচ্ছা, তাহলে কারেন্ট রেশিওর মধ্যে কি কি করব? কারেন্ট অ্যাসেট প্লাস ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি, মানে উপরে কারেন্ট চলতি সম্পদগুলো দেব আর নিচে চলতি দায়গুলো দেব। চলতি সম্পদ আমাদের এখানে কি কি ছিল? ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, এইগুলো ছিল এই সাইডটা। আর চলতি দায় কী কী ছিল? চলতি দায় ছিল হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, কেমন? এই দুইটা। তা আমরা উপরে আমাদের টোটাল হচ্ছে 3,50,000 আর টোটাল দায় হচ্ছে 1,50,000। দ্যাট মিনস আমরা সবসময় নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করবো, তাহলে এক হইব। তাহলে 1:2 কত হবে? আবার 3,50,000-কে 1,50,000 দ্বারা ভাগ করলে 2.33 হবে, কেমন? এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার আমাদেরকে বলতেছে যে কুইক রেশিও বার করতে। এখানে এতে তো দুইটা রেশিও দিছে, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর হচ্ছে কুইক রেশিও। তো আমরা এখন কুইক রেশিও বার করবো, কেমন? আচ্ছা, কুইক রেশিও কীভাবে বার করব? ভালো করে খেয়াল করেন। কুইক রেশিওর মধ্যে কারেন্ট অ্যাসেট, আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনারা আরেকটা বইতে চেক করিয়েন তো। এইচএসসিতে আপনাদের তরল দায় বলতে কিছু ছিল না, মানে চলতি দায়কে তরল দায় ধরতো, বা তরল দায় এসি টেস্ট অনুপাতের মধ্যে তরল দায় বাইর করতো না। সাধারণত এখনও করে না, আগের বইগুলোতে করতো। এখন আপনাদের বইতে খেয়াল করলাম যে ওরা কুইক লাইবিলিটি ধরছে, মানে চলতি দায় দেয় নাই, মানে চলতি তরল অনুপাতের মধ্যে তরল সম্পদ বা তরল দায় দিছে। তরল দায় বাইর করে কেমনে? চলতি দায় থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দেয় আর কি, ব্যাংক জমাতিরিক্ত বাদ দেয়। এখন এটা কি অন্য অন্য বইগুলোতেও করছে? তোমাদের বইগুলোতেও করছে এই কাজটা? হ্যাঁ, এরকম করছে। এরকম যদি করে তাহলে আমাদের অঙ্কটা এইভাবেই করতে হবে। হ্যাঁ, কিন্তু এইচএসসি লেভেলে তোমরা দেখছো যে তড়িৎ অনুপাত বা তড়িৎ অনুপাত বা তরল অনুপাত করার সময় তোমরা এই যে তরল সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করছো, কিন্তু এখন তরল দায় দ্বারা ভাগ করতে হবে। কীভাবে বার করব? আচ্ছা, চলতি সম্পদ থেকে আমরা মজুদ পণ্য আর অগ্রিম খরচ বাদ দিলে আমরা জানি যে এটা তরল সম্পদে কনভার্ট হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যাই কারেন্ট লাইবিলিটি আছে না, কারেন্ট লাইবিলিটিকে কেমনে আমরা কুইক লাইবিলিটিতে নিব? এটা হচ্ছে শুধুমাত্র একটা এন্ট্রি, এটা হচ্ছে ব্যাংক ওভারড্রাফট বিয়োগ করব। এখন থাকলে তো বিয়োগ করব, না থাকলে তো বিয়োগ করার দরকার নেই। তাহলে আমরা উপরে করলাম আর নিচে নাই আর কি, তো জিরো বিয়োগ করলাম। তো উপরে 1,50,000 বুঝি না, আবার বলেন। আপনি বলছেন যে তড়িৎ নিশ্চয়ই তরল দায়, তরল দায় আর তড়িৎ দায় কি সেম জিনিস? হ্যাঁ হ্যাঁ, তরল দায় একই। আচ্ছা, মানে ব্যাংক ওভারড্রাফট বাদ দেয় আর কি। তবে এইচএসসিতে তোমরা এটা তাও করতে না। এসসিতে তোমরা তরল দায় বলতে কোনো দায় করো নাই, মানে তরল দায় বলতে এইচএসসির সিলেবাসে কিছু ছিলই না, ওটা চলতি দায় ধরতে। হ্যাঁ, আর তবে 2015 সালের আগের এমসিকিউগুলা বা অঙ্কগুলোতে আবার করছে, তরল দায় জিনিসটা ছিল। আচ্ছা, তাহলে এবার উপরে 1,50,000 নিশ্চয় 1,50,000, তাহলে 1:1, কেমন? ঠিক আছে, তারপর তারপর হচ্ছে ইনভেন্টরি টু ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল। এই সূত্রটা যদি আসে তখন আপনি উপরে দেবেন হচ্ছে ইনভেন্টরি আর নিচে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, কেমন? এরকম করে যদি বলে আপনাকে ইনভেন্টরি টু ওয়ার্কিং ক্যাপিটাল বাইর করতে, তাহলে আপনার সূত্র এটা। উপরে ইনভেন্টরি দিবেন, নিচে ওয়ার্কিং ক্যাপিটাল দিবেন। তো ইনভেন্টরি দিলাম কত টাকা? 2 লাখ টাকা। আর ওয়ার্কিং ভাই এটা ক্যাপিটাল, কি কার্যকরী মূল্য?
হ্যাঁ হ্যাঁ, কার্যকরী মূলধনও বলতে পারো। আচ্ছা, আমরা যে কার্যকরী মূলধন বাই করছিলাম এইচএসসিতে, ওই সূত্রটা কি এটাই ছিল? মজুদ পণ্য ভাগ ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন। হ্যাঁ, তাহলে কার্যকরী মূলধনে। এখন কার্যকরী মূলধন কেমনে বাইর করে? চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দে। তা আমরা তাহলে এটাকে ভাঙিয়ে লিখতে পারি এভাবে, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি। কেমন? আচ্ছা, এরপরে আমরা তাহলে উপরে 2 লাখ, নিচে হচ্ছে 3,50,000 থেকে 1,50,000 বাদ দিব। তাহলে উপরে 2 লাখ, নিচে 2 লাখ, তাহলে 1:1। ঠিক আছে, এই অধ্যায়টা দিও, কারণ মানে আমরা যদি কিছু অধ্যায় শর্টকাট করে ফেলতে পারি তাহলে সময়টা অন্যান্য অধ্যায়ে বিনিয়োগ করতে পারবো। তো এই জন্য এই অধ্যায়টা দিলে তোমার সব দিক থেকে সুবিধা আর কি। সময় কম লাগলেও নাম্বারও ভালো পাইলে, আবার আরেকটা অধ্যায় তুমি একটু বেশি সময় দিতে পারলা। মানে আরেকটা অঙ্ক করতে গেলে তোমার একটু বেশি সময় গেলে সমস্যা নেই, পরীক্ষা ভালো হলো আর কি। এই জন্য এই অধ্যায় সুবিধা। এই অধ্যায় সুবিধা অবশ্য বোঝানো আমার কিছুই নাই, কারণ তোমরা এইচএসসিতে দিচ্ছ না, এটা দিলে তো খেয়ালই করছো কতটুকু সময় মানে অন্যটাতে বিনিয়োগ করা যায়। আচ্ছা, তারপর পরবর্তী সময়ের সাথে কি বলছে, আমাদের কতগুলা অ্যাকাউন্ট টাইটেল দিল। হ্যাঁ, ক্যাশ, ব্যাংক ওভারড্রাফট, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স, অ্যাকুরেট স্যালারি। কেমন? এরপরে আমাদের ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার কত বলছে, 8 লাখ, অ্যান্ড পার্সেস ওয়ার 4,50,000। কেমন? আচ্ছা, তারপর হচ্ছে ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও। এখানে তোমাদেরকে কয়টা রেশিও বাইর করতে বলছে? 5টা। কি কি? একটা হচ্ছে কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট অনুপাত যা, কুইক রেশিও তা। কেমন? এটা অনেকগুলা নাম আছে। একটা হচ্ছে তড়িৎ অনুপাত, তরল অনুপাত, তারপর হচ্ছে যায় অগ্নি পরীক্ষা অনুপাত, অ্যাসিড টেস্ট অনুপাত, এগুলা। আচ্ছা, তারপরে হচ্ছে বলতেছে যে ভাইয়া 3 নাম্বারটা একটু বুঝাই দেন। ইনভেন্টরি টার্ন ওভার। এটা হচ্ছে পারছে। মজুদ আবর্তন অনুপাত। কেমন? মানে তোমার এই মজুদ আবর্তন অনুপাত মূলত জিনিসটা কি? একটা দোকানদার পণ্য কিনে আনে, আবার বিক্রি করে, আবার কিনে আনে, আবার বিক্রি করে, ঠিক না? এভাবে চক্রাকারে ঘুরে না বিষয়টা? তো এটাকে বলতেছে মজুদ আবর্তন অনুপাত। মজুদ আবর্তন অনুপাত কীভাবে বাইর করতে হয়? বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ। মনে থাকবে? মজুদ আবর্তনের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয় বা গড় মজুদ। উপরে হচ্ছে বিক্রিত ভাইয়া পণ্যের অঙ্কটা ব্যয়। তো জানবো। আচ্ছা, আমরা তারপরে যাই। তারপর অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার, তারপর হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল টার্ন ওভার রেশিও। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করি। প্রথমটা তো আশা করি বুঝছো সবাই। কেমন? কারেন্ট অ্যাসেটকে কারেন্ট লায়াবিলিটি দ্বারা ভাগ করছে। তারপর হচ্ছে কুইক অ্যাসিড টেস্ট রেশিওতে ওই যে কুইক রেশিও অ্যাসেটকে কুইক লায়াবিলিটি দ্বারা ভাগ করছে, এটাও বোঝানোর কিছু নাই। তারপর হচ্ছে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাভারেজ ইনভেন্টরি। বলো, কোশ্চেন বলো। ভাই এখানে নিচে যে 1,60,000 টাকা শুরুটাকে 2 দিয়ে বাদ দিয়ে নাই। আচ্ছা, যদি শুধু একটা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করার দরকার নেই, যদি দুইটা থাকে তাহলে 2 দিয়ে ভাগ দিবেন। ওপেনিং দুইটার এখানে মজুদ এই যে প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ। শুধু clothing আছে। বুঝছে তো রে ভাই, ওপেনিং আর ক্লোজিং দুইটা আসেনি, দেখেন আছে। না দুটো আমাদের শুধু একটা আছে, ঠিক না? তাহলে আমরা এইটাকে আর কিছু করার দরকার নেই, বুঝছেন? 2 দ্বারা ভাগ করার দরকার নেই। আচ্ছা, আমাদের যদি দুইটা থাকতো তাহলে আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করতাম, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে শুধু একটা আছে, এটা জাস্ট মানে কিভাবে অ্যাভারেজ ইনভেন্টরি বাইর করে ওটা সূত্র আর কি। কিন্তু আমাদের তো ইনভেন্টরি আছে একটা, দুইটা তো নাই। তাহলে আমরা আর এটা 2 দ্বারা ভাগ করতে যাব না, আমরা এটাকে বসাই দিব, বুঝছেন? আচ্ছা, আর কস্ট অফ গুডস সোল্ড তো আমাদের প্রশ্নে দেওয়া ছিল নাকি বাইর করছে? আচ্ছা, একটা লাইন দিয়ে বাইর করছে, ওই লাইনটা লিখলে লিখতে পারেন। প্রারম্ভিক মজুদ, এই লাইন থেকে 4টা সূত্র বাইর করতে পারবেন, লিখলে লিখে নেন। কি কি লাইনটা? প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। এখান থেকে 4টা সূত্র আছে, এটা একটা লাইন। কেমন? এক লাইনে লিখবেন সমান সমান দিয়ে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। এবার আপনার যে মানটা জানা দরকার, যেমন আমাদের এখানে বলছে যে বিক্রিত পণ্যের ব্যয় কত, তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় জানা দরকার। তাহলে আমরা এটা কীভাবে বের করব?
প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় বিয়োগ সমাপনী মজুদ, এটা হচ্ছে আমাদের এটা সূত্র। সাধারণত বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাই এই অংশের মধ্যে, কেমন অন্যগুলো তেমন জানতে চায় না। তবে এই জিনিসটা অন্য জায়গায় তোমার কাজে লাগতে পারে। তোমার প্রফিট জানা দরকার বা মুনাফা হার দিচ্ছে কয়ের উপর, তোমার বিক্রয়ের উপর মুনাফার হার জানা দরকার, এরকম ঝামেলা হয়। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় সমান সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এটাকে এবার ওরা সূত্রের মতো করে লিখছে আর কি। একটু আগে যে অঙ্কটা করতে গেছিলাম করে এখান দিয়ে তো, ও আচ্ছা চোখের সামনে তো এই যে কস্ট অফ গুডস সোল্ড এর এবার এই যে এটা লিখছে আর কি, ওপেনিং ইনভেন্টরি প্রারম্ভিক মজুদ যোগ পারচেজ, মানে কৃত পণ্যের ব্যয়কে এখানে পারচেজ হচ্ছে বিয়োগ এই যে সমাপনী মজুদ, এই যে ক্লোজিং ইনভেন্টরি। এবার যেটা যেটা মান আছে ওটা লিখলাম। এই যে যেমন ওপেনিং ইনভেন্টরি কোনো মান নাই, 0, আর এটা হচ্ছে 4,50,000, আর ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে 1,60,000, তাহলে বিয়োগ করছি। আর আমাদের নিচে যে অ্যাভারেজ ইনভেন্টরি জানতে চাইছে না, তা আমাদের তো আছেই একটা, তাহলে ওটাই অ্যাভারেজ। এবার ভাগ করার ফলে আমাদের আনসার হচ্ছে 1.81:2। ঠিক আছে, রিফাত, হ্যাঁ বলেন। ওপেনিং ইনভেন্টরি তারপর পারচেজ এগুলো আমি আলাদাভাবে লিখলে হবে না? আপনি আলাদাভাবে এইভাবে লিখতে পারেন যদি লিখতে চান। এই যে নিচে এখান দিয়ে পাশে দিয়ে লিখে ফেলবেন হেয়ার, এই যে ওপেনিং ইনভেন্টরি ইকুয়াল এত, পারচেজ ইকুয়াল এত, ক্লোজিং ইনভেন্টরি ইকুয়াল এত। আর না হলে আরেকটা কাজ করতে পারেন আপনি, এই সূত্র লেখার পরে এই যে কস্ট অফ গুডস সোল্ড ইকুয়াল এটার মান বাইর করে ফেললেন, অ্যাভারেজ ইনভেন্টরি ইকুয়াল মান বাইর করে ফেলেন, এরপরে সূত্রের মধ্যে জাস্ট মান বসালেন 2,90,000, এই 2,90,000 নি নাকি 1,90,000, 2,90,000 এখানে তার একটা অনুপাত এটা ভুল আছে, করো তো এটা ভুল আছে তো, এখান দিয়ে বাঘটা ভুল করে রাখছে। এখানে 2 দিয়ে ভাগ দেয় নাই, তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 2 দিয়ে ভাগ দিতে হয় না। প্রথমে 1,60,000-কে 1,60,000 দ্বারা ভাগ করলে তো 1 হইব, তাহলে 1 অনুপাত, তারপর 2,60,000-কে 1,60,000 দ্বারা ভাগ করা, এই 2,90,000-কে 1,60,000 দ্বারা ভাগ করা তো 1.81 হয়। হ্যাঁ, তাহলে 1.81:1 হবে, 2 না এটা। ঠিক আছে, এটা 2 হবে না, এটা 1 হবে, খেয়াল করিও। তারপর আচ্ছা, এটা তাহলে গেল, এরপরে আসে, এরপরে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, মানে আমাদের দেনাদার কতবার ঘুরে আর কি। তো এটা আমরা বাইর করি কীভাবে বাইর করবো, এটা সূত্র হচ্ছে ক্রেডিট সেলস, মানে দারে বিক্রয়, আর এটাকে ভাগ করবো হচ্ছে অ্যাভারেজ কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এখন কথা হচ্ছে অ্যাভারেজ, যে কোনো কিছুর অ্যাভারেজ বললো, মানে এখানে বলছে যে আমাদের অ্যাকাউন্ট অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল, যে কোনো কিছুর অ্যাভারেজ বললে তুমি প্রারম্ভিক আর সমাপনী যোগ করে 2 দ্বারা ভাগ করে দিবা, এটা হচ্ছে সাধারণ কথা। ঠিক আছে, আচ্ছা এখন এখানে বলতেছে যে তাহলে ক্রেডিট সেল কত, 8 লাখ। আচ্ছা, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ওরা ডাইরেক্ট 50 দিয়ে দিল কেন, আমাদের অঙ্ক কই, আচ্ছা ডিউরিং দ্য ইয়ার সেলস 8 লাখ অ্যাকাউন্ট রিসিভেবল এখানে ইয়ে আছে, অ্যাকাউন্ট রিসিভেবল কত, আর কোনো ইয়া নাই তো। 50। আচ্ছা তাহলে এটারে ধরে নিছে, এখন একটা আছে তো, তাহলে এটাকে ডাইরেক্ট দিয়ে দিছে কেমন। আচ্ছা, তাহলে আমাদের ক্রেডিট সেল হচ্ছে 8 লাখ, অ্যাকাউন্ট রিসিভেবল 50, তাহলে কতবার হয়, 16 বার এক বছরে, না 16 বার বলতে হ্যাঁ ইয়ারলি বার হবে মনে হয়, এটা 16 বার, হ্যাঁ 16 বার, মানে 16 বার আবর্তন হয় আর কি ঘুরে। আচ্ছা, এরপরে আরেকটা রেশিও জানতে চাইছে, ওটা কি, ওটা বলছে অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, তাহলে এটাও সেম সূত্র, কেমনে বাইর করব, ক্রেডিট পারচেজ ধারে কয় আর অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এখন এটার কি হয়েছে, এটা মনে মান নাই নাকি, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিওতে ক্রেডিট পারচেজের সাথে অ্যাকাউন্টস পেয়েবল এবং
নোটস পেয়াবলের তুলনা করে অনুপাত নির্ণয় করা হয়। সেহেতু আলোচ্য এই সমস্যাটিতে অ্যাকাউন্টস পেয়াবল এবং নোটস পেয়াবলের কোনো অস্তিত্ব নেই, তাই সমস্যাটি সমাধান করা সম্ভব না। মানে এটা করতে দিচ্ছে কিন্তু এটা মান দেয় নাই, তো এটা তো আমাদের করা সম্ভব না তাহলে। ঠিক আছে, এটা ভুল আছে 5 নম্বর প্রশ্নটা। মানে ওরা প্রশ্ন দিচ্ছে ঠিকই কিন্তু করার জন্য কোনো মান দেয় নাই, তাহলে তো আমরা এটা করতে পারবো না। আচ্ছা, এতটুকু বুঝছেন? আজকে আজকে আবার আমরা অর্থনীতি প্রথম পত্রের কিছু অংশ শেষ করতে হবে। ঠিক আছে, কারণ ওটা ধরে রাখি তো লাভ নাই, একটু একটু পড়ে ফেললে তো শেষ হয়ে যায়। আচ্ছা, এরপরে আসেন 30 সমস্যা করে এটা সলভ করে ফেললে কেমন। ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ব্যাংক ওভারড্রাফট দিছে, অ্যাকাউন্টস পেয়েবল দিছে, প্রিপেড এক্সপেন্স দিছে, তারপর হচ্ছে অ্যাকুইড স্যালারি দিছে, বকেয়া বেতনারি, এটাও দায়। আচ্ছা, ডিউরিং দ্য ইয়ার সেলস দিছে, পারচেজ দিছে, ডিটারমাইন দ্য ফলোয়িং রেশিও। এখানেও দিছে কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, গ্রোস প্রফিট। আচ্ছা, গ্রোস প্রফিট লিখতে পারো মোট লাভ অনুপাত, কেমন। মোট লাভ অনুপাতে মনে আছে আমরা সূত্র কী করতাম, মোট লাভ ভাগ বিক্রয়, মোট লাভ ভাগ বিক্রয়। তো এখানে তাহলে সূত্র কী হবে, গ্রোস প্রফিট ডিভাইডেড বাই সেলস, কেমন, বা নিট সেলস বলা যায়, মানে নিট বিক্রয়। আচ্ছা, অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার রেশিও, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার রেশিও, এগুলো একটু আগে করছি। এখানে জাস্ট নতুন দুইটাই অনুপাত আছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আর একটা হচ্ছে গ্রোস প্রফিট রেশিও। এই দুটো আমি একটু দেখা দিই। ওরা তো কত সুন্দর করে বক্স করে করছে, কেমন। এখন তোমাদের প্রথম কথা হচ্ছে ভাই বক্স করে করতে হবে না, বক্সে করলেও নাম্বার নাই, না করলেও নাম্বার নাই, অঙ্ক হইলে ফুল মার্ক, না হলে 0। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও হচ্ছে সূত্র কি, উপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটি, কেমন। তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল, আচ্ছা ওরা ওয়ার্কিংগুলা মানে রাফগুলা নিচে দিক হচ্ছে, তো ওয়ার্কিং ক্যাপিটাল কেমনে বার করছে, কি আপনারা শুনতেছেন না? আচ্ছা, আমি এই অঙ্কটা শেষ করি বলছি। আচ্ছা, ওয়ার্কিং ক্যাপিটালের রাফগুলো নিচে দিক হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, তাহলে কত হয়েছে 1,50,000। আচ্ছা,